আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? জি মিস, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, তোমাদের সাথে কি আমার ক্লাস হয়েছিল আগে জুনে? জি মিস, হয়েছিল তো। আচ্ছা, খেয়াল নাই, ক্লাস 10 এসে কথা বলে এলোমেলো করে দিচ্ছি। আচ্ছা, লাস্ট আমরা কি করেছিলাম? লাস্ট হচ্ছে আমরা মনে হয় যেহেতু ক্লাস হয়েছিল তাহলে মনে হয় বইয়ের একটা উদাহরণ দেখেছিলাম, তাই না? গড় মুনাফার হারের। আচ্ছা, আমরা একটু দেখি, 10টা 1 বাজে তো, একটু সবাই আরেকটু জয়েন করুন, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে 10টা 2। তোমাদের আমি কি কাজ দিয়েছিলাম বাসায় বা কি করিয়েছিলাম একটু মনে করা দাও তো। কোথায় ছিলাম আমরা, কি কতটুকু করতে পেরেছিলাম? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পারলে কেউ একজন স্পিকার অন করে আমার সাথে একটু কথা বলো, আমি তো বুঝতে পারছি না যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। এখন আছো কে কে? আচ্ছা, সুমাইয়া, তামান্না, আর আছো 6 জন আছো। মেহজাবিন, আচ্ছা মেহজাবিন, বলো তো গত ক্লাস তুমি করেছো? নো মিস। করো নাই? গত ক্লাস কে করেছো? নাফিসা করেছো, রোল 19। নাফিসা, শুনতে পাচ্ছ আমাকে? কথা বলার সময় হচ্ছে আমাদের একটা মিউট বাটন আছে, ওইটাকে আনমিউট করে নিতে হবে, তা না হলে আমি কথা শুনবো না। যেমন নাফিসা যদি কিছু বলে থাকে, এখন আমি কিচ্ছু শুনছি না। তোমরা দেখবা তোমাদের প্রত্যেকের স্ক্রিনে 2টা অপশন দেখায়, একটা হচ্ছে সাউন্ডের জন্য আর একটা হচ্ছে ভিডিওর জন্য। তো ওখানে ক্রস দেওয়া থাকলে আমি তোমাদের ছবিও দেখবো না, কথাও শুনবো না। তো সাউন্ড শোনানোর জন্য প্রথম অপশনটাকে তোমরা ক্লিক করে উঠিয়ে দিতে হবে, দেন আমি শুনতে পারবো। আচ্ছা, এখন দেখো তো রেহানা, রোল 28, তুমি কি গত ক্লাস করেছো? কোনো রেসপন্স পাচ্ছি না, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি তাই বুঝতে পারছি না। সামিরা, রোল 9, নো মিস। গত ক্লাস করো নাই। আচ্ছা, এরপরে হচ্ছে সুমাইয়াকে তো বললামই, অথবা তামান্না, রোল 32। নো মিস। কেউ গত ক্লাস করে নেই, তাহলে হচ্ছে আমি কিভাবে হচ্ছে জানবো? আচ্ছা যাই হোক, তো আমার যতটুকু মনে আছে আমি কি করিয়েছি বা ভিডিওতে আমি দেখলাম, সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে আসলে আমরা ইউটিউব যে
ক্লাস করছিলাম। তোমার হচ্ছে পঞ্চম অধ্যায়। তোমরা আগে বলতে স্ক্রিনে কিছু দেখছো? তোমাদের স্ক্রিনে কিছু শেয়ার হচ্ছে? জি মিস। কি একটা কি বড় ধরনের একটা ছক দেখতে পাচ্ছো? জি মিস। ছকের উপরে কি লেখা আছে? গড় মুনাফার হার ও পেবেক সময় নির্ণয়ের জন্য নিট মুনাফা অবলিক দিয়ে লেখা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের ছক, এরকম একটা ছক দেখতে পাচ্ছ, তাই তো? জি মিস। তাহলে দেখো এই ছকটা হচ্ছে, আমি তোমাদের এই চ্যাপ্টারের থিওরি গুলো মোটামুটি এর আগ পর্যন্ত, মানে তোমাদের বইয়ের হচ্ছে আমি বলে দিব কত পৃষ্ঠা, বইটা আমার কাছেই আছে। তোমাদের বইয়ের 54 পৃষ্ঠা পর্যন্ত অলরেডি আমরা পড়েছি। তো 54 পৃষ্ঠায় এসেই এরকম অঙ্ক শুরু হয়েছে, ঠিক আছে? মানে থিওরির অংশ যেগুলো আছে এগুলো আমরা আগেই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ করেছি। তো এখন এই 54 পৃষ্ঠা থেকে যে অঙ্ক শুরু হয়েছে, অঙ্ক শুরু করার জন্য আমাদের কিছু রুলস বা নিয়ম আমাদের জানা লাগবে। তো বইতে এই রুলস বা নিয়মগুলো দেয়া আছে কিন্তু বোঝানো নাই, মানে তোমাকে পড়ে পড়ে বের করতে হবে। তো আমি তোমাদের জন্য হচ্ছে গুছিয়ে নিয়মটা আসলে লিখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এখন তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো। এটা তোমাদের আসলে এই অঙ্কের জন্য খুবই প্রয়োজন হবে, মানে এই চ্যাপ্টারের যে অঙ্ক সেটার জন্য খুবই প্রয়োজন হবে। এবং এটা কিন্তু তোমাদের কলেজেও কাজে লাগবে, মানে সেম তুমি ইন্টারমিডিয়েটে গেলে সেম জিনিস তোমাকে আবার করতে হবে। আচ্ছা, এখন দেখো যে আমি বলেছি যে গড় মুনাফার হার ও পেবেক সময় নির্ণয়ের জন্য নিট মুনাফা ও নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের ছক। তো এই তার মানে এই অধ্যায়ে আমাদেরকে দুই নিয়মের অঙ্ক করতে হবে, একটা হচ্ছে গড় মুনাফার হার আর একটা হচ্ছে পেবেক সময়। তো আমরা একটা একটা করেই দেখবো। আমরা শুরুতেই দেখবো আজকে যে গড় মুনাফার হারটা আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? তো গড় মুনাফার হার বের করার জন্য আমাদেরকে যা যা যেটা করা লাগবে সেটা হচ্ছে, প্রথমেই আমাদেরকে এই যে দেখো মেরা গড় মুনাফার হারের সূত্র হচ্ছে এটা। ওই পেজের পরে আমি এই পেজে আসলাম। এখন দেখো তোমাদের বইতে এই সূত্রটা লেখা আছে হচ্ছে 53 পৃষ্ঠায়। 53 পৃষ্ঠায় তোমাদের বইতে এরকম একটা সূত্র লেখা আছে, কিন্তু সেখানে এত ডিটেইলস দেওয়া নেই। শুধুমাত্র যে প্রথম যে সূত্রটা দেওয়া আছে, সূত্র 1 দিয়ে, সেইখানে হচ্ছে তোমার এই সূত্র মানে তোমার হচ্ছে সেখানে দেওয়া আছে, যেমন ধরো যে সূত্র 1 এখানে দেওয়া আছে গড় মুনাফার হার, আমি ব্র্যাকেটে লিখেছি এআরআর। পূর্ণ রূপ হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, বা অনেকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলে। আমরা দুইটাই শিখে রাখবো, অনেক সময় আমাদের ইংরেজিতেও প্রশ্নে চলে আসে এআরআর নির্ণয় করো। তো আমরা যদি এআরআর কি সেটা না জানি তাহলে হচ্ছে আমাদের পক্ষে তোমার হচ্ছে নির্ণয় করা সম্ভব হবে না। দেখো এখন স্ক্রিনের উপরে দেখো, স্ক্রিনের একদম উপরে যে সূত্রটা দেখাচ্ছে, উপরের অংশ আছে নিট গড় মুনাফা ভাগ হচ্ছে গড় বিনিয়োগ। তোমরা এই পেজেরও স্ক্রিনশট দিয়ে রাখবা। আর যদি হাতের কাছে, তোমাদের আগেই বলেছিলাম খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে বেটার হয় তোমরা যদি এখন লিখে ফেলো, কারণ স্ক্রিনশট থেকে লিখতে অনেক কষ্ট হয়, ঘাড় ব্যথা হয়ে যায় আমি জানি। আর এত মিস এটা কালকেই লিখে ফেলেছিলাম। আচ্ছা, লিখে ফেলেছিলাম, তাহলে তো খুব ভালো। তো আমি বাকি যাদের সাথে কথা বলেছি বলছে যে কেউ ক্লাস করেনি, এই জন্য আমি আবার রিপিট করছিলাম। তো যেহেতু লিখে ফেলেছো, দেখো নিট গড় মুনাফা গড় বিনিয়োগ, এই হচ্ছে আমাদের সূত্র। মিস কাল ওই ফার্স্ট ক্লাসটা অনেকেই ছিল কিন্তু অনেককে শুনতে পারেনি বলে বুঝেই নেই যে আসলে কি করতে হবে। তাহলে এই জন্যই আমি আসলে রিপিট করছি জিনিসগুলো। তো এই যে দেখো এটা হচ্ছে তোমার গড় মুনাফার হারের সূত্র, তোমরা লিখে ফেলবে। এই জন্য আগেই বললাম এত কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে বারবার স্ক্রিনশট দেখে লিখতে কষ্ট লাগে। তো যতটুকু সম্ভব ক্লাস লিখে নিবা। এখন দেখো গড় বিনিয়োগটা আমরা নিচে, এই যে গড় বিনিয়োগের সূত্র হচ্ছে, আমার গড় বিনিয়োগও তোমার পরীক্ষা দেওয়া থাকবে না, তোমাকে বের করে নিতে হবে। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। আর নিট গড় মুনাফা, এটার সূত্র হচ্ছে মোট নিট আয় ভাগ মেয়াদ। আর এখানে অবচয় কিন্তু স্টার চিহ্ন দিয়েছি। অবচয়টা তোমার দুই নিয়মের অঙ্কেই লাগবে। অবচয় তোমার পেব্যাক সময় নির্ণয় লাগবে আর গড় মুনাফার হারের ক্ষেত্রেও লাগবে। তো সেই ক্ষেত্রে দেখো এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন যেহেতু আমরা সূত্রটা সবাই দেখে ফেলেছি, আমরা বুঝে গিয়েছি যে আমাদের প্রথমে লাগবে ছক, তারপরে লাগবে আমাদের সূত্র। আচ্ছা, ছকটাও সবাই দেখেছো, সূত্রটাও সবাই দেখেছো। ছকটা আমি গত ক্লাসে ডিটেইলস বুঝিয়েছি, তো তোমরা লিখে নাও। যেহেতু আমাদের বারবার একই জিনিস
তোমার হচ্ছে রিপিট করা পসিবল না। এখানে আমি ডিটেলসে সব লিখিয়ে দিয়েছি যে কখন কি করতে হবে। তো তারপর অঙ্ক করানোর সময় দেখবে এটা আবার রিপিট হচ্ছে। তো আমি আপাতত এই দুটা চলে, এখন আমি চলে যাচ্ছি দেখো লেকচার 27, যেটা নিয়ে আমরা গত ক্লাসে লেকচারটা আমাদের ছিল, অনেকেই শুনতে পারো নাই, তোমাদের প্রথম ক্লাস ছিল। তো এখানে দেখো তোমাদের বইতে একটা মানে উদাহরণ আছে, ঠিক আছে? তো উদাহরণটা হচ্ছে তোমার প্রকল্প ক আর প্রকল্প খ নিয়ে, আসলে প্রকল্প কতে কি আর প্রকল্প খতে কি। তো এখন দেখো প্রকল্প ক দেখো, প্রকল্পের মেয়াদ হচ্ছে 3 বছর, প্রাথমিক মূলধন হিসেবে 1 কোটি টাকা দরকার। প্রকল্পটি বাস্তবায়ন করলে প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে 8 লক্ষ, 1 কোটি 99 লক্ষ এবং 80 লক্ষ টাকা তোমার হচ্ছে বিক্রয় ধরা হয়েছে। আর চলতি খরচ বলেছে বিক্রয়ের 40%, ঠিক আছে? এছাড়াও এই অঙ্কে আছে তোমার কর, কর দেওয়া আছে তোমার হচ্ছে 30%, আর তোমার স্থায়ী খরচ দেওয়া আছে তোমার হচ্ছে, স্থায়ী খরচ দেখো, স্থায়ী খরচ দেওয়া আছে তোমার 5 লক্ষ টাকা। তো এই সবকিছু মিলিয়ে ছিল অঙ্কের প্রশ্নটা। তো অঙ্কের প্রশ্নটা তোমার এটা ভাবে থাকার পরে, তো এরপরে দেখো আমাদের যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অঙ্কটা আসলে আমরা কিভাবে করব, ঠিক আছে? তো অঙ্কটা কাদের বাসায় একটু সাউন্ড হচ্ছে, তোমরা বাসার কথাগুলো যাতে না শোনা যায় এজন্য একটু মিউট করে নিবা, যখন আমার সাথে কথা বলবা তখন আনমিউট করে নিবা। আচ্ছা, তো এই ছিল আমাদের গত ক্লাসের উদাহরণ ক, যেটা আমরা দেখেছিলাম। এই যে দেখো উদাহরণ কটা, উদাহরণ কয়ে আমাদের দেখো ওই ছকটা কিন্তু এখন আমাদের কাজে লাগছে। বিক্রয় আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে। তো গত ক্লাসে একটা কথা আমি বলেছিলাম, আমরা 8, 1 কোটি 199 বা 80 এটা না লিখে আমরা সম্পূর্ণ সংখ্যাটাও লিখতে পারি, যেমন 8 কোটি লিখতে পারি, 1 কোটি 99 লক্ষ লিখতে পারি, 80 তোমার লক্ষ লিখতে পারি। তো সেই ক্ষেত্রে তোমার কোনো রেজাল্টের চেঞ্জ আসবে না, ঠিক আছে? আর এটা কিভাবে বাদ দিবা সেটাও আমি বলে দিয়েছিলাম, যেহেতু তোমরা 9-এ পড়ো। এই জিনিসটা আমি দেখেছি ক্লাসে অনেকের প্রবলেম হয়, মিস আমার কেন আমি 8 লিখতাম বা আমি কিভাবে এটাকে ছোট করব। আমি বলেছিলাম যে তোমার এখানে লক্ষর ক্ষেত্রে 5টা শূন্য, 5টা করে শূন্য আমি যদি প্রতিটা অ্যামাউন্ট থেকে বাদ দেই তাহলে আসলে আমার এই জিনিসটা আসে। 8 লক্ষ লিখতে 8 লিখে 5টা শূন্য, আমি 5টা শূন্য বাদ দিয়েছি। সেম এখানেও আমি 5টা শূন্য বাদ দিয়েছি, এবং 80 লক্ষের ক্ষেত্রেও দেখো 80 লিখে 5টা শূন্য। তো প্রতিটা জায়গায় আমি 5টা করে শূন্য বাদ দিয়ে গিয়েছি। তো একবার বিক্রয়ে বাদ দিয়ে গেলে তুমি যখন এই অ্যামাউন্টের উপরে 40% ধরবা, মানে তুমি বিক্রয়ের উপরে চলতি ব্যয় 40% ধরবা, তখন অটোমেটিকলি তোমার 3.20 আসবে। আরেকটা বিষয় মেয়ের, আমরা দশমিকের পরে অবশ্যই সংখ্যাগুলো রাখবো, আমরা দশমিকের পরে আবার ভাববো না এটা আমি বাদ দিয়ে দিব, কারণ এটা কিন্তু আমরা লক্ষ টাকায় হিসাব করছি, ঠিক আছে? লক্ষ টাকায় যেহেতু হিসাব করছি, কাজে দশমিকের পরে একটা সংখ্যা বাদ দেওয়া মানে তুমি কয়েক হাজার টাকা বাদ দিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু তোমার অঙ্ক মিলবে না। আচ্ছা, তো দেখো চলতি ব্যয় হচ্ছে 40%, আমরা এই 8 লক্ষ উপরে ধরেছি, তারপরে তোমার 1 কোটি 99 লক্ষ উপরে ধরেছিলাম, তারপরে আমরা 80 লক্ষ উপরে ধরেছিলাম। ওইখান থেকে আমরা স্থায়ী খরচটা আমরা বাদ দিয়েছিলাম হচ্ছে তোমার 5 তোমার লক্ষ করে। তো 5 দেখো শুধু 5 লিখেছি কেন, কারণ 5 লক্ষ লিখতে 5টা শূন্য, আমি 5টা শূন্য বাদ দিয়েছি, এজন্য আমার কি হয়েছে 5 লক্ষ, শুধু 5 হয়েছে। এখন দেখো অবচয়টা আমাদেরকে বের করে নিতে হবে, আমি বলেছিলাম অবচয়টা আমাদেরকে বের করে নিতে হবে এবং অবচয় আমাদেরকে দেখাতে হবে। এখানে কিন্তু তোমাদের দেখো কোথাও অবচয় দেখায় নাই, কিন্তু ভেতরে যে আলোচনাগুলো করেছে, যেটা উদাহরণের অঙ্ক, সেখানে কিন্তু দেখিয়েছে অবচয়টা কিভাবে বের করেছে। কিন্তু আমরা যখন খাতায় করব তখন হচ্ছে আমাদের অবচয়টাকে অবশ্যই বের করে নিতে হবে, ঠিক আছে? তো অবচয় বের করার জন্য সূত্র কি সেটাও কিন্তু আমরা হচ্ছে দিয়ে দিয়েছি। একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে অবচয় আমরা কিভাবে বের করতে পারি। অবচয় বের করার সূত্র হচ্ছে তোমার প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 3। তো প্রাথমিক বিনিয়োগটা আমাদের এই অঙ্কে ছিল 1 কোটি। মেয়েরা 1 কোটি লিখতে 7টা শূন্য লাগে, ওই 7টা শূন্য, 7টা কার বাসায় যদি কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে, 7টা শূন্য তো আমরা কাজে এখানে লাগাচ্ছি না। যে যদি পুরাটা অ্যামাউন্ট নিয়ে কেউ করো তাহলে সে লাগাতে পারো, আর যে এরকম বইয়ের মতো করতে চাও
যেহেতু আমরা সব জায়গায় 5টা করে শূন্য বাদ দিয়েছি, প্রাথমিক বিনিয়োগের ক্ষেত্রেও আমরা 5টা শূন্য বাদ দিব। তাহলে 1 কোটি থেকে 5টা শূন্য বাদ দিলে আমার হয়ে যায় 100। এই জন্য যখন আমরা অবচয় বের করব, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 3। কেন 3? কারণ এই জায়গায় অঙ্ক মেয়াদ হচ্ছে 3 বছর। 1 2 3, এইভাবে আমরা অবচয়টা বের করেছি। তারপরে আমরা বিক্রয় থেকে এই যে দেখো এই 3টা অ্যামাউন্টই বাদ দিয়েছি। বিক্রয় থেকে আমরা চলতি ব্যয় বাদ দিয়েছি, বিক্রয় থেকে আমরা স্থায়ী ব্যয় বাদ দিয়েছি এবং অবচয় বাদ দিয়েছি। এই 3টা বাদ বা বিয়োগ করার পরে আমরা পেয়ে যাব করযোগ্য মুনাফা বা ক্ষতি। এখন করযোগ্য মুনাফা বা ক্ষতি আমরা কিভাবে বুঝবো? আমাদের অ্যামাউন্ট যদি মাইনাসে আসে তখন আমাদের সেটা ক্ষতি হবে, আর অ্যামাউন্ট গুলো যদি এরকম প্লাসে আসে বা পজিটিভ আসে তখন সেটা আমাদের লাভ হবে। তো এই যে বিষয়টা, এই অঙ্কে একটা বছর আমাদের ক্ষতি হয়েছে আর 2টা বছর আমাদের লাভ হয়েছে। যেই বছরে আমাদের ক্ষতি হবে সেই বছরে ক্ষতির উপরে আমাদের কর নির্ধারণের দরকার নেই। যারা এই অঙ্ক আগে একদমই বাসায় প্র্যাকটিস করো নাই, আজকে ফার্স্ট শুনছো, তারা কিন্তু জেনে রাখো মেয়েরা, এটা একটা অঙ্কের ছক। আমরা অ্যাকাউন্টিং এ যেরকম ছক মুখস্থ করি সেরকম আমাদেরকে এটা মুখস্থ করতে হবে যে বিক্রয় থেকে কি বাদ যাবে এবং কোনটা পরে কোনটা। এটা কিন্তু একটা মানে আমার ইচ্ছা হলো আমি আগে একটা বাদ দিয়ে দিলাম এরকম না। এই জন্যই শুরুতে আমি যে ছকটা তোমাদের স্ক্রিনশট রাখতে বলেছিলাম, আমি জানি না তোমরা কতটুকু আমাকে আজকে শুনতে পাচ্ছ সবাই, তো স্ক্রিনশট রাখতে যেটা বলেছিলাম সেই স্ক্রিনশটটা তোমরা খাতায় লিখে, তোমরা ছকটা না পড়লে কিন্তু এই অঙ্ক পারবা না। আচ্ছা, ঠিক অ্যাকাউন্টিং এর অঙ্কের মতো। তো এখন দেখো এখান থেকে আমরা কর বাদ দিয়েছি। লোকসানের ক্ষেত্রে বা লস হয়ে গেলে সরকার তাদের কাছ থেকে কর নেয় না, সরকার সবসময় লাভের উপরে কর নেয়। এই ক্ষেত্রে এই দেখো এখানে আমাদের কর না হওয়ার কারণে আমাদের এইখানে কোনো কর হবে না। মানে তুমি যখন লিখবা তখন তুমি এটা না লিখলেও চলবে। লোকসানের ক্ষেত্রে কর নির্ধারণের প্রয়োজন নেই, এটা তোমাকে বোঝানোর জন্য লিখেছি। তুমি এখানে জাস্ট এই জায়গাটা ফাঁকা রেখে যাবা। তো এখন দেখো এই 81.07 এর উপরে কর আমাদের 30%, প্রশ্নে দেওয়াই আছে কর হচ্ছে 30%, এটা ধরলে আমাদের 24.32 লক্ষ টাকা আসবে। এরপরে তৃতীয় বছরে আমাদের আসবে 2.90 লক্ষ টাকা। এখন আমরা এই করযোগ্য মুনাফা বা ক্ষতি থেকে করটাকে বাদ দিয়ে গেলে আসলে আমরা নিট মুনাফা বা ক্ষতি পেয়ে যাচ্ছি। তো এখন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, ম্যাডাম আমাদেরকে তো গড় মুনাফার হার বের করতে বলেছে, তাহলে আমরা কেন এই ছকে নিট মুনাফাটা করলাম? তো দেখো আমরা প্রশ্ন পড়ে প্রশ্ন পেয়ে যদি দেখতে পারি যে আমাদের প্রশ্নে অলরেডি নিট মুনাফা বা ক্ষতি দেওয়াই আছে, তাহলে এই যে কষ্ট করে আমাদের এই ছকটা করার দরকার নেই। কিন্তু আমরা এই প্রশ্নটাতে দেখলাম যে আমাদের দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ, স্থায়ী খরচ, চলতি খরচ, তার মানে আমাকে নেট মুনাফা বা ক্ষতি বের করে নিতে হবে। কারণ আমরা গড় মুনাফার হারের ফর্মুলায় দেখেছি যে উপরেই তোমার লাগছে তোমার নিট গড় মুনাফা আর নিচে লাগছে গড় বিনিয়োগ। তো নিট মুনাফা ছাড়া আমরা কখনোই গড় মুনাফার হার করতে পারবো না। এখন দেখো তোমাদের খাতায় অলরেডি সূত্রটা লেখা আছে, সাথে মিলিয়ে দেখো। আমি বলেছিলাম যে গড় মুনাফা আমাদেরকে বের করব কিভাবে। এই যে দেখো যতগুলো আমাদের মুনাফা আমি বের করেছি, ক্ষতি হোক বা লাভ হোক আমাকে সবগুলাই নিতে হবে এবং সবগুলোকে আমি গড় করব। তো ছোটবেলা থেকে আমরা গড় করার নিয়ম জানি। যদি এখানে 5 বছরের অঙ্ক থাকতো তাহলে এখানে আরো 2টা বছর আমরা যোগ করে যেতাম। যেহেতু এটা 3 বছরের অঙ্ক, এখান থেকে দেখো এই অ্যামাউন্ট গুলোকে আমরা নিয়ে যোগ করেছি এবং মেয়াদ দিয়ে ভাগ করেছি হচ্ছে 3। ঠিক আছে, এই 3 এটাও তোমাদেরকে আমি ফর্মুলা দিয়েছি যে মোট নিট মুনাফা ভাগ হচ্ছে মেয়াদ। প্রচুর কথা আসতেছে কারো বাসা থেকে, একটু মিউট করে দাও। কার বাসা থেকে কথা আসতেছে এত? এই কথাগুলো আমরা সবাই শুনতে পারি। আমি যখন বলবো তখন আগেই বলেছি, তোমরা মনে হয় আগেও জুম ক্লাস করেছো, তোমরা বুঝতেই পারছো না যে কিভাবে মিউট করতে হবে। নাফিসা মিউট করো। হ্যাঁ হ্যাঁ, তো বুঝতেই পারছেন এখনো তোমরা এত মোবাইল চালাও। তো টিভি তো আমাদের আছে না, আমরা যখন সাউন্ড হয় এটাকে আমরা মিউট করতে পারি, তো সেটা করে ফেলবা। আচ্ছা, তো দেখো এরপরে আমরা গড় বিনিয়োগ করেছি। গড় বিনিয়োগেরও ফর্মুলা আছে। গড় বিনিয়োগের ফর্মুলা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। আমাদের এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য নাই, এজন্য এখানে আমরা 0 দিয়েছি। যে অঙ্কে থাকবে সেই অঙ্কে আমরা বসাবো।
তো ভাগ করলে আমাদের এখানে 50 আসবে। তারপরে লাস্টের কাজ হচ্ছে জাস্ট আমরা ফর্মুলায় বসিয়ে দিয়েছি। এই হলো তোমাদের উদাহরণের অঙ্কটা, যেটা আমি যেহেতু গত ক্লাসে অনেক কিছু শুনতে পারো নাই, আমি এটা গত ক্লাসেও তোমার হচ্ছে বুঝিয়েছিলাম, আজকেও আমি বুঝালাম যাতে তোমরা এটাকে মিলিয়ে করতে পারো। ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের পরে কি আছে। দেখো পরে কিন্তু আমাদের প্রকল্প খ, এখানে দুইটা প্রকল্প আছে, প্রকল্প ক আর প্রকল্প খ। তো প্রকল্প খ এর তোমার অঙ্কটা দেওয়া আছে, মানে একই অঙ্ক তোমাকে দুইবার প্র্যাকটিস করা আছে। তো দেখো প্রকল্প খ এর ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি যে প্রকল্প খ এর ক্ষেত্রে কি ছিল। প্রকল্প খ এর প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা, তোমার বিক্রয় 191 লক্ষ টাকা, 110 লক্ষ টাকা এবং 49 লক্ষ টাকা। এই যে দেখো 151 লক্ষ টাকা, 110 লক্ষ টাকা এবং 49 লক্ষ টাকা, এগুলো তোমার প্রশ্নেই দেওয়া থাকবে। ঠিক আছে, এরপরে দেখো যে চলতি খরচ। চলতি খরচ হচ্ছে তোমার বিক্রয়ের 30%। এখানে চলতি খরচটা হচ্ছে তোমার বিক্রয়ের 30%। তো চলতি খরচটা যেহেতু বিক্রয়ের 30%, তাহলে অবশ্যই তুমি হচ্ছে বিক্রয় থেকে এটাকে কি করবা, বিক্রয় 151 ইন্টু তোমার 30% করে যার যার ক্যালকুলেটরে যেভাবে বের করার নিয়ম সেভাবে বের করে এই অ্যামাউন্টটা তোমরা পেয়ে যাবা। এরপরে স্থায়ী খরচ দেখো, এই অঙ্কে স্থায়ী খরচ 20 লক্ষ টাকা। ঠিক আছে, 20 লক্ষ টাকা তুমি বাদ দিয়েছো প্রতিটা বছরই। অবচয় সব বছরই তোমার এক হচ্ছে, অবচয় তোমার কোনো বছরই তোমার এখানে প্রথম বছরে বের করবা যেটা, সেটা পরবর্তী বছরগুলোতে একই থাকছে। তো অবচয়ের ক্ষেত্রে যেটা দেখো, আর যেহেতু আমরা সরলরৈখিক পদ্ধতি বের করছি, দেখো 3টা বছরের অবচয়টা আমাদের সমান, 33.33, 33.33, 33.33। এটা বের করার নিয়মটা আমি গত অঙ্কটাতেই বলে দিয়েছি, তোমরা শুনেছো হয়তো সবাই। এরপর দেখো সেম এই 3টা অ্যামাউন্ট আমরা বাদ দিয়েছি, 3টা অ্যামাউন্ট আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি করযোগ্য মুনাফা। তো এই করযোগ্য মুনাফা থেকে আমরা হচ্ছে বাদ দিব কর। কর বাদ দিলে কর আমাদের দেওয়াই আছে এই অঙ্কে 30%। ঠিক আছে, প্রশ্নে দেখবা খ নাম্বার প্রশ্নটা বেশি গুছানো, তোমরা খ নাম্বার প্রশ্নটা ভালো বুঝতে পারবা, কারণ খ নাম্বার প্রশ্নের মধ্যে সলিউশনটা আলোচনা করা হয় নাই, শুধুমাত্র প্রশ্নটা আলোচনা করা হয়েছে। এখন দেখো এই যে সবগুলো আমি বাদ দিব, তাই না, বাদ দিলেই আমি নিট মুনাফাটা পেয়ে যাব। এইখানেও দেখো লাস্টের বছরে কিন্তু আমাদের নেগেটিভ এসছে, তাই না, যেহেতু লাস্টের বছরে আমার মাইনাস এসছে, এই কারণে এখানে আমি করটা ধরি নাই। এটা এই জিনিসটা আমরা মনে রাখবো, পরীক্ষায় না আমরা কর ধরে ফেলি ভুলে, পরে আমাদের মানে এগুলো তো ধরতে ধরতে এটাতেও ধরে ফেলি, পরে আমাদের অঙ্কটা ভুল হয়। যখনই আমরা দেখবো করযোগ্য মুনাফা নেগেটিভে এসছে, মানে এরকম নেগেটিভ আসছে, তখন হচ্ছে আমরা কি করব, তোমার অবশ্যই আর সেখানে কর ধরার আমাদের দরকার নেই। তো এখন দেখো এখানে যেহেতু নেগেটিভ এসছে, কাজে আমরা করটা এখানে ধরছি না, আমাদের এখানে আগের অ্যামাউন্ট আর পরের অ্যামাউন্টটা একই রয়ে গিয়েছে। সেম একই কাজ, আমি সব বছরে নিট মুনাফা, প্রথম বছরে নিট মুনাফা 36.66 লক্ষ, দ্বিতীয় বছরে নিট মুনাফা 16.57 লক্ষ, এবং তৃতীয় বছরে মেয়ের একটা জিনিস মজার জিনিস দেখো, এখানে কিন্তু আমার প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে কেন মাইনাস হলো, এই যে দেখো এই অঙ্কটা কিন্তু আমার এই যে লাস্টের ডিজিটটা আমাদের মাইনাস এসছে, আর আমরা প্রত্যেকেই জানি প্লাসে মাইনাসে কি হয় বলতো, মাইনাস। এই কারণে আমাদের এখানে প্লাস হওয়ার কথা থাকলেও এইখানে মাইনাস থাকার কারণে আমাদের এখানে কি হয়ে গেল, মাইনাস। তো আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, আমরা যদি হুবহু ক্যালকুলেটর এরকম মাইনাস সাইন সহ তুলে 3 দিয়ে ভাগ করি, আমাদের খুব ইজিলি 11.4 লক্ষ টাকা চলে আসবে। 11.4 লক্ষ টাকা। শুধু আমাদের এই মাইনাসের কথাটা একটু খেয়াল রাখতে হবে যে গড় করার সময় যদিও আমাদেরকে সবগুলো যোগ দিয়ে মেয়াদ দিয়ে ভাগ দিতে হয়, যেহেতু আমাদের একটা বছরে নেগেটিভ এসেছে, এই কারণে প্লাসে মাইনাসে আমাদের আসলে মাইনাস হয়ে যাচ্ছে। চলে গেল আমাদের গড় মুনাফা কিভাবে বের করব। এখন আসো গড় বিনিয়োগ, সেম একই ফর্মুলা। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। প্রাথমিক বিনিয়োগ আমাদের 1 কোটি টাকা, 1 কোটি থেকে আমরা 5টা শূন্য বাদ দিয়ে একদিকে লিখেছি 100। কেন 5টা বাদ দিয়েছি সেটারও কারণটা আমি বলে দিয়েছি। আমি প্রতিটা ডিজিট বা প্রতিটা অ্যামাউন্ট থেকে, যেমন বিক্রয় থেকে আমি 5টা শূন্য বাদ দিয়ে দিয়েছি, এজন্য আমাকে সব জায়গায় করতে হবে।
একের জায়গায় এক এক রকম করলে আমার অঙ্ক আমি জগাকুচির পেঁচিয়ে যাবে, আমি অঙ্ক বুঝবো না। তো দুইটা সিস্টেম, হয় তোমরা শূন্য বাদ দিয়ে করবা, আর তা না হলে শূন্য সহ বড় অঙ্কই করে যাবে, ঠিক আছে? তো এটা চলে আসলো 50 লক্ষ। এখন গড় মুনাফার হারের ফর্মুলাতে বসাতে হবে। গড় মুনাফার হারের ফর্মুলা হচ্ছে গড় বিনিয়োগ, আর গড় মুনাফার হারের ফর্মুলা হচ্ছে গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ ইনটু হচ্ছে 100 কেন ইনটু, কারণ এটাকে আমাদের পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তো দেখো এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। এখন পুরো বিষয়টা যারা গত ক্লাসে করেছো, আজকেও করেছো, তারা অন্তত এইটুকু বুঝতে পেরেছো এই অঙ্ক করার শুরুতে আমাকে ছকটা মুখস্থ করতে হবে, দেন আমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে। এই দুইটা জিনিস জানলে এই অঙ্ক খুবই সোজা এবং তোমরা করে খুব মজা পাবা। এই জন্যই আমার হাতে লেখা যে দুইটা পেজ তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই দুইটা পেজ তোমরা যদি মুখস্থ করে তোমরা এই অঙ্কটা নিয়ে বসো, তোমরা দেখবা যে কত মজা লাগে তোমাদের করতে এবং কতটা সহজ। এখন দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যখন উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে তখন কিন্তু আমাদেরকে একটা সিদ্ধান্ত বা মতামত চায়। যে ধরো এখানে দুইটা প্রকল্প আছে, প্রকল্প ক আর প্রকল্প খ, তখন কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত বা মতামত চায় যে তুমি কোন প্রকল্পটি গ্রহণ করবে। এখন দেখো গড় মুনাফা, এখানে শব্দটাই হচ্ছে মুনাফা, মানে মুনাফা একটা মানুষের জন্য বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যত বেশি হয় ততই ভালো। তো এখানে তোমার দুইটা প্রকল্প আছে, দুইটা প্রকল্পের মধ্যে তুমি দেখবা তোমার কোনটাতে মুনাফা বেশি। এখানে প্রকল্প ক এবং প্রকল্প খ দুইটা প্রকল্প দেখো। এখন যেইটা তোমার মুনাফাটা গড় মুনাফাটা তুমি বেশি বের করবা তুমি সেটাই গ্রহণ করবা, আর যেটা তোমার কম হবে সেটা তুমি বাদ দিয়ে দিবা। তাহলে দেখো এটাই বলেছে, এটা তোমাদের সুন্দর করে উচ্চতর দক্ষতার একটা অংশ সুন্দর করে এভাবে লিখতে হবে। লক্ষণীয় যে দুটি প্রকল্পের গড় মুনাফার হার সমান নয়, এখানে ক প্রকল্পের গড় মুনাফার হার 20.12% এবং খ প্রকল্পের গড় মুনাফার 22.80%। তাহলে খ প্রকল্পের গড় মুনাফা বেশি হয় তোমার বাবা খ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবে। যেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে মুনাফা যত বেশি হয় ততই আমাদের ভালো। এই কারণে আমাদের দুইটা বা তিনটা বা চারটা প্রকল্প থাকুক, যতগুলো প্রকল্প থাকুক না কেন, আমরা এরকম গড় মুনাফাটা বের করব, বের করে দেখব যার মুনাফাটা বেশি সেখানে আমি বিনিয়োগ করব, আর যার মুনাফাটা কম সেখানে আমি বিনিয়োগ করব না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের গড় মুনাফার হার। তো এখন তোমরা আমাকে গড় মুনাফার হার নিয়ে প্রশ্ন করো যে মিস এই জায়গাটাতে আমি বুঝতে পারি নাই বা এখানে একটু বললে ভালো হয়। অবশ্যই আমরা অনুশীলনী অঙ্ক দেখবো এবং আমরা বোর্ড প্রশ্ন দেখবো, কিন্তু আগে আমরা বইয়ের যে আমাদের যেহেতু বোর্ড বইয়ের পৃষ্ঠাগুলো আগে আমরা শেষ করে নিই, দেন আমরা সব দেখবো। এখন তোমরা আমাকে প্রশ্ন করো যে মিস আমি এই জায়গাটা বুঝতে পারছি না, বা হচ্ছে এই জায়গাটা আমাকে একটু বলে দেন। কারো কোনো প্রশ্ন আছে? নাফিসা আসো, তারপরে হচ্ছে রেহানা, রায়তা, সামিরা, সুমাইয়া, তারপরে তামান্না। তোমাদের না পার্টিসিপেট খুবই কম, মাত্র হচ্ছে 10 জন। আমি খুব অবাক হচ্ছি, তোমাদের ক্লাসে কিন্তু অনেক মেয়ে। কতজন যেন মেয়ে তোমাদের ক্লাসে? 43 না কতজন, আমার তো ঠিক খেয়ালও নাই। মিস সবাই তার ফেসবুক ইউজ করে না, আর আমি দেখেছি আমাদের গ্রুপে টিচাররাই বেশি স্টুডেন্টের থেকে। হ্যাঁ আমি না খুব অথচ তোমাদের কিন্তু ক্লাসগুলো খুব দরকার, কারণ তোমাদের মাত্র শুরু হয়েছিল, তারপরে স্পোর্টস এগুলো হলো, আমাদের ক্লাসই হয় নাই, তারপরে হচ্ছে স্কুলটা বন্ধ হয়ে গেল। তো খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে তোমরা পড়ে গিয়েছো, কারণ তোমরা নতুন কমার্সে বা নতুন একটা গ্রুপে এসেছো, তোমরা জিনিসটা বোঝার আগেই তোমাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে। এবং অনেকে বাসায় টিউটর রাখছো না, যেহেতু করোনা, টিউটর রাখাটাও রিস্কের ব্যাপার, একটা লোক বাইরে থেকে আসবে। তোমাদের পার্টিসিপেন্টটা আসলে খুব বেশি দরকার। আর যেহেতু ক্লাস 10 এর আমাদের ফিনান্সের কোর্স 9ই শেষ হয়ে যায়, মেয়েরা আমাদের ফিনান্স বই পুরো 9ই শেষ হয়ে যায়, 10 এ শুধু আমরা রিভাইজ দিই। তো 10 এর মেয়েরা কিন্তু অত ঝামেলায় পড়ে নাই, ওদের সব শেষ। তোমরা তো ঝামেলায় পড়ে যাবে। কিন্তু আমি যতটুকু জানো ক্লাস 9 এ পড়ে এখন সবার বাসায় অ্যাটলিস্ট মোবাইল বা কম্পিউটারের ফ্যাসিলিটিটা থাকে, আর এখন তো দেখি সবার হাতেই মোবাইল। ক্লাসের সময় তোমরা বলো যে তোমাদের মোবাইল নাই বা এটা নাই সেটা নাই।
আচ্ছা মাত্র 10 জন পেলাম। আচ্ছা এখন বলো তো এটা নিয়ে আমি দেখছি যে আচ্ছা আমার সাথে এখন কে কথা বললা, মাত্র যে কথা বললা আমার সাথে কে কথা বললা একটু আগে, ওর কত নাম কি বুঝতে পারিনি। সমস্যা নাই তাহলে মিস দাঁড়াও। আমি রায়হানা রায়হানা। ও আচ্ছা রায়হানা, রায়হানা তুমি ছাড়া হচ্ছে আর কেউ কোনো রেসপন্স করছে না। আমি না একদমই টোটালি বুঝতে পারছি না যে কারো কারো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, আমি খুবই কনফিউজ যে আমি কি করব। তুমি কি ওদের সাথে মানে কথা বলেছিলে যে ওরা আমার কথা শোনে কিনা বা কিছু, কোনো রেসপন্স করে না তো? মিস ওরা তো শুনে, এখন ওরা যেভাবে অ্যাড আছে আমারও তো লাগতেছে ওরা শুনে, কিন্তু মানে ক্লাস জয়েন করার পর একটা থাকে যে কল ওভারঅল না একটা কি জানি একটা হ্যাঁ লেখা একটা থাকে, ওটাতে অডিয়েন্স ক্লিক লেখা করতে আছে, হয়। ওটাতে ক্লিক হ্যাঁ, করতে না হয়। হলে ওইটাতে ক্লিক না করলে কথা শোনা যায়। এখন ওরা কি ওটাতে ক্লিক করছে না করে না আমি নিজেও জানি না মিস। আমি একটাতে ঢোকার পরে আমি ওদের ভিডিও করে পাঠাইছি যে এটাতে ক্লিক করার পরে সব শোনা যাবে। এখন মিস জানি না, আমি ওরা জানে। হ্যাঁ কারণ দেখো ওরা কোনো রেসপন্স করতেছে না, মানে একটা মেয়েও যে রেসপন্স করবে বা রেসপন্স করার সময় যে আনমিউট করে নিতে হবে সেটাও কি বুঝতে পারছে কিনা তাও বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তো আমরা গড় মুনাফার হারটা শেষ করলাম। তো তোমরা বাসায় এই দুইটা প্রকল্প, প্রকল্প ক আর প্রকল্প খ, তোমাদের কাজ হবে প্রথমেই ফর্মুলা দুইটা, ছকটা ফর্মুলাটা মুখস্থ করে এই দুইটা অঙ্ক একা একা করা, মানে উদাহরণের দুইটা অঙ্ক একা একা করে তুমি যদি পারো তাহলে বুঝবা যে তুমি এই অঙ্কটা শিখে গিয়েছো। ঠিক আছে, আর করতে গিয়ে যেখানে সমস্যা হবে, যেটা বুঝতেছো না, সেটা অবশ্যই আমাকে আবার পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা তাহলে এরপরে আমাদের বইয়ে যেটা আছে দেখো, পেব্যাক সময় পদ্ধতি। আজকে একটু আমরা দেখে আসবো যে পেব্যাক সময় জিনিসটা কি এবং এটা মানে কিভাবে আমরা বের করতে পারি। আজকে অঙ্ক দেখতে না পারলে আমরা এটার থিওরিক্যাল অংশটা একটু আলোচনা করব। দেখো বলা হচ্ছে যে ব্যবসা বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে। ব্যবসা বা প্রকল্পের বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা নির্ণয় করা যে পদ্ধতিটা, সেটাকে হচ্ছে আমরা বলছি পেব্যাক সময়। ব্যবসা বা প্রকল্পের বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা ফেরত আসবে পেব্যাক সময় পদ্ধতি তা নির্দেশ করে। আচ্ছা এখন এখানে আমি একটা শব্দ এখানে অ্যাড করতে চাই। প্রকল্পে বিনিয়োগকৃত টাকা বলতে তুমি প্রাথমিকভাবে যে টাকাটা বিনিয়োগ করেছো, ধরো তুমি 1 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছো জানুয়ারির 1 তারিখে। 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো জানুয়ারির 1 তারিখে। তুমি ব্যবসা করছো তোমার কিছু লাভ হচ্ছে, কোনো মাসে 10,000, কোনো মাসে 20,000, কোনো মাসে 30,000, এরকম করতে করতে যখন তুমি দেখবে যে তোমার লাভ 1 লক্ষ টাকা হয়ে গেছে, তখন ওই সময়টাকে আমরা বলবো পেব্যাক সময়। মানে হচ্ছে তুমি প্রকল্পে যে টাকাটা বিনিয়োগ করলে সেটা যখন উঠে আসবে, বিনিয়োগকৃত টাকাটা যখন উঠে আসবে, ওই উঠে আসার সময়টাকে আমরা বলবো পেব্যাক সময়। দেখো এই লাইনটাই বইতে বলেছে ব্যবসা বা প্রকল্পে প্রাথমিক, বা এখানে প্রাথমিক বিনিয়োগটা লাগালে খুব ভালো, যে প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা পেব্যাক সময় পদ্ধতি নির্দেশ করে। খুবই ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক। পেব্যাক সময় পদ্ধতি বলতে কি বোঝো? এখন দেখো বলা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি বিনিয়োগ সিদ্ধান্ত বা প্রকল্প মূল্যায়নের একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি। এটা আমাদের এমসিকিউ তে প্রায়ই আসে যে প্রকল্প মূল্যায়নের সবচেয়ে সহজ বা জনপ্রিয় পদ্ধতি কোনটি, তখন উত্তর হবে হচ্ছে আমাদের পেব্যাক সময়। ক্লাসের আর মাত্র 6 মিনিট বাকি, এখনো একজন অ্যাডমিট করছো, মানে অ্যাডমিট হওয়ার জন্য রিকোয়েস্ট করছো। আচ্ছা এখন দেখো ব্যবসা বা বিনিয়োগ বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো সমান হয়, তবে বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে পেব্যাক সময় নির্ণয় করা যায়। এখন আসি আমি আমার কথায়, পেব্যাক সময় জিনিসটা কি আমরা সংজ্ঞাটা পড়বো, জ্ঞানমূলকটা পড়বো। আমি আগেই বলে দিয়েছিলাম এটার জ্ঞানমূলকটা খুবই ইম্পর্টেন্ট। জ্ঞানমূলকটা কি? প্রকল্পের প্রাথমিক কথা হচ্ছে প্রকল্পের বিনিয়োগকৃত টাকা, প্রাথমিক বিনিয়োগকৃত টাকা। শিফা রোল 39, তোমার বাসায় কি কথা হচ্ছে নাকি? তুমি আনমিউট করে দাও।
সরি মিউট করে দাও। হ্যাঁ তোমার হচ্ছে বাসায় কথা শোনা যাচ্ছে। আচ্ছা এখন দেখো যেটা বলছিলাম পেব্যাক সময় কি সংজ্ঞাটা বললাম যে প্রাথমিক বিনিয়োগের টাকা কত দিনে ফেরত আসবে সেটা নির্ধারণ করার পদ্ধতিকে আমরা বলছি পেব্যাক সময়। তারপরে আমরা একটা লাইন বললাম এটা সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি। এখন আসো দুইটা নিয়মে পেব্যাক সময় বের করা যায়। এখানে দেখো একটা বলেছে প্রকল্প থেকে আগত নগদ আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয়, সমান বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো তুমি 5 বছরের জন্য বিনিয়োগ করেছো, প্রথম বছরে তোমার 5,000 টাকা পেলা, দ্বিতীয় বছরে 5,000 টাকা পেলা, তৃতীয় বছরে 5,000, চতুর্থ বছরে 5,000 এবং পঞ্চম বছরে 5,000। মানে প্রতিটা বছরে তুমি যদি 5,000 করে টাকা পেয়ে যাও তাহলে এটাকে আমরা বলবো সমান নগদ আন্তঃপ্রবাহ। যদি সমান নগদ আন্তঃপ্রবাহ হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দেখো যে ফর্মুলাটা তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে? যদি সমান আর নগদ আন্তঃপ্রবাহ হয় তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? সমান কিভাবে হবে সেটাও বুঝিয়ে দিলাম। মানে প্রতিটা টাকার অ্যামাউন্ট প্রাথমিক বিনিয়োগে তোমার হচ্ছে নগদ প্রবাহগুলো যদি প্রতিটা অ্যামাউন্ট সেম থাকে, জাস্ট আমরা বিনিয়োগকে নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে তোমার পেব্যাক সময়টা পেয়ে যাবে। এটা আমাদের এমসিকিউ তে খুব আসে। এখন দেখো তোমাদের এখানে একটা তোমাদের আমি কিন্তু বই দেখাচ্ছি, তোমাদের বইয়ে হচ্ছে এটা কত পৃষ্ঠা, 57 পৃষ্ঠায়। এখানে একটা উদাহরণ দিয়েছে যে মনে করি দর্জি দোকানির মেশিন কিনতে 15,000 টাকা প্রয়োজন। ক্রয়কৃত মেশিন ব্যবহার করে সে তার ব্যবসা থেকে আগামী 4 বছর বার্ষিক 5,000 টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। দেখো আগামী 4 বছর 5,000, তার মানে কি প্রত্যেক বছরেই সে 5,000 করে টাকা পাবে। প্রত্যেক বছরে যদি যেহেতু 5,000 টাকা পাচ্ছে এবং টাকার অ্যামাউন্ট একটাই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সমান নগদ প্রবাহ। তো আমরা প্রশ্নে যদি দেখি আমাদের এরকম একটা টাকার অ্যামাউন্ট দেওয়া এবং হচ্ছে একটা প্রাথমিক বিনিয়োগের টাকা দেওয়া, তখন আমরা আগের পৃষ্ঠায় যে ফর্মুলাটা দেখলাম সেটা ইউজ করে পেব্যাক সময় বের করব। এখন দেখো এই ক্ষেত্রে পেব্যাক সময় বের করার সূত্রটা হচ্ছে আমরা আগে যেটা বললাম যে উপরে হচ্ছে তোমার প্রাথমিক বিনিয়োগ বা মেশিনের ব্যয়, নিচে ভাগ হচ্ছে তোমার নগদ আন্তঃপ্রবাহ। দেখো জাস্ট কত সোজা, 15,000কে 5,000 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 3 বছর। মেয়েরা পেব্যাক সময়ের উত্তর আমরা কিন্তু সবসময় বছরে লিখবো, কারণ পেব্যাক সময় দিয়ে সময় বোঝায় বলে আমরা এটা উত্তর কিভাবে লিখবো, বছরে, ঠিক আছে? কিন্তু গড় মুনাফার হারে কিন্তু আমরা টাকা বোঝাচ্ছি, এজন্য পার্সেন্টেজ দিয়ে উত্তরটা লিখছি। তো অনেকে আবার এখানে 3 টাকা লিখে ফেলে, কিন্তু টাকা না, এখানে হচ্ছে আমি সংজ্ঞাতেই বুঝিয়ে দিচ্ছি পেব্যাক সময় নিয়ে আমাদের বছর বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তো এই গেল হচ্ছে আমাদের যদি নগদ প্রবাহটা সমান থাকে তাহলে আমরা কিভাবে পেব্যাক পিরিয়ড বের করতে পারবো। কিন্তু আমাদের যদি নগদ প্রবাহ অসমান থাকে তাহলে আমরা কিভাবে বের করব, সেজন্য কিন্তু আমাদের একটা সিস্টেম আছে যেটা আমাদের এই যে পরবর্তীতে আলোচনা করা হয়েছে। আচ্ছা তো এই যে পরবর্তী উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো ছক আছে, যে একটা ছক দুটো ছক, তারপরে সূত্র দিয়ে পেব্যাক সময় বের করেছে। এটা আমি আজকের ক্লাসে শুরু করব না, কারণ এখন তো আমাদের সময় খুবই কম আছে, তোমরা দেখতে পাচ্ছ 1.5 মিনিটের মতো আছে। তো আজকের ক্লাসে আমরা এইটুকুই রাখবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে আমরা পেব্যাক সময়ের নগদ প্রবাহ যদি অসমান হয় তাহলে কিভাবে আমরা পেব্যাক সময় বের করতে পারবো সেটা শিখবো। এখন বলে রাখি মেয়েরা, তোমাদের এই যে উপরে আমি যেটা করলাম এটা এমসিকিউ তো খুব আসে, প্লাস অনেক সময় জ্ঞানমূলক সৃজনশীল প্রশ্ন 3 নাম্বার যেটা মানে গ নাম্বারে এটা আসে এবং ঘ নাম্বারে তোমার এরকম বড় অঙ্কটা আসে। কাজে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, মানে ছোট হলেও সহজ হলেও এটা আমাদের ইম্পর্টেন্ট, আমরা গুরুত্ব সহকারে পড়বো। তাহলে এখন যেহেতু আমি ক্লাসে আজকে কোনো নতুন টপিকস পড়াচ্ছি না, তো আমি একটু রিভিউ করি যে আজকে ক্লাসে আমরা কি পড়লাম। আমরা শুরুতেই পড়লাম যে এই অধ্যায়ের আমাদের 2 নিয়মের অঙ্ক আছে, একটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার এবং আরেকটা হচ্ছে আমাদের পেব্যাক সময়, ঠিক আছে? তো গড় মুনাফার হার আর পেব্যাক সময়, আর যেহেতু আমাদের এই চ্যাপ্টারে 2টা নিয়মের অঙ্ক, তো অঙ্ক করার জন্য আমাদেরকে শুরুতেই হচ্ছে একটা ছক ইউজ করতে হবে। ছকটা থেকে আমাদেরকে 2টা ফর্মুলা ইউজ করে অঙ্কটা করতে হবে।
এখন তোমাদের বাসার কাজটা একটু সবাই মেয়েরা কষ্ট করে করে ফেলবে, কারণ আমি আগেই বলছি তোমরা হচ্ছে সবচাইতে মানে পিছিয়ে পড়া বেস, কারণ তোমাদের শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তো এখন তোমরা কি করবা, তোমাদের বইয়ের সেম হোমওয়ার্ক গত ক্লাসে যেহেতু অনেক শুনতে পাও না, আমি রিপিট করলাম। তোমাদের বইয়ের 54 এবং 55 পৃষ্ঠায় যে উদাহরণ আছে প্রকল্প ক এবং প্রকল্প খ, তোমরা সেটা করবা, ঠিক আছে? প্লাস তোমাদের বইয়ের